কেমন লাগে তাইলে? হুম। সবাই জয়েন করছে, আপনার ক্লাস শুরু করে দিতে পারেন। একটু বলবেন যে মেসে প্রবলেম ছিল। আর এটা কি এদিকে রাখবো নাকি? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই নেটওয়ার্কে একটু প্রবলেম থাকার কারণে না একটু লেট হয়ে গেছে, হ্যাঁ। কেউ কিছু মনে করেন না কিন্তু। তো ওকে স্যার। আমরা চলে যাব আমাদের লেকচার 11-তে। গতকালকে আমরা সরকার ব্যবস্থা 1 মানে লেকচার 10 নাম্বারটা পড়েছিলাম, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেকচার 11, লেকচারটার নাম হচ্ছে সরকার ব্যবস্থা 2। 2 এই লেকচার থেকে আমরা যে টপিকগুলো পড়বো, টপিকগুলো একটু দেখে নেই। প্রথম টপিকটা হচ্ছে স্থানীয় শাসন, পর্ব 1। দ্বিতীয় টপিকটা হচ্ছে স্থানীয় শাসন, পর্ব 2। তৃতীয় টপিকটা হচ্ছে কেন্দ্রীয় শাসন। চতুর্থ টপিকটা হচ্ছে বিভাগ। পঞ্চম টপিকটা হচ্ছে জেলা। ষষ্ঠ টপিকটা হচ্ছে সিটি। কর্পোরেশন। সপ্তম টপিকটা হচ্ছে প্রশাসনিক ইউনিট। অষ্টম টপিকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ। নবম টপিকটা হচ্ছে প্রতিরক্ষা কর্ম বিভাগ। এই তো আজকে ক্লাসের টপিকগুলি। যদি গুরুত্বের বিচারে আসি, এই প্রথম 2টা টপিক, এটা একটা 5 স্টার টপিক। এরপরে হচ্ছে জেলা ভিত্তিক যে তথ্যগুলি, এটা একটা 4 স্টার টপিক। আর এইখানে দেখবেন বিভিন্ন প্রশাসনিক ইউনিট দেয়া আছে, এটা একটা 3 স্টার টপিক। টপিকগুলো লিখে শেষ করে আমাকে জানান, হ্যাঁ। জি স্যার, শেষ। শেষ না? থ্যাংক ইউ। তো আমরা প্রথম টপিকে যাব। প্রথম টপিকটা হচ্ছে স্থানীয় প্রশাসন বা শাসন, প্রথম পর্ব। স্থানীয় শাসন ব্যবস্থাকে মূলত 2টা অংশে ভাগ করা হয়েছে। সংবিধানের 59 নং অনুচ্ছেদে স্থানীয় শাসন সম্পর্কে বলা আছে,
বলা আছে কেন্দ্র থেকে বা সেন্টার থেকে একই ধরনের শাসন ব্যবস্থা দেশের সর্বত্র সমানভাবে ছড়িয়ে দেয়াকে স্থানীয় শাসন বলা হয়। স্থানীয় শাসনের প্রধান কাজ হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। মনে রাখবেন সংবিধানের ৫৯ নং অনুচ্ছেদে স্থানীয় শাসন এবং ৬০ নং অনুচ্ছেদে স্থানীয় শাসন প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় শাসন ব্যবস্থাকে দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্রাম অঞ্চল আর একটা হচ্ছে শহরাঞ্চল। অর্থাৎ পর্ব একে আমি গ্রাম অঞ্চল নিয়ে কথা বলবো এবং পর্ব দুইয়ে আমি শহর অঞ্চল নিয়ে কথা বলবো। পর্ব এক, স্থানীয় শাসন লিখবেন। পর্ব একে আমি গ্রাম অঞ্চল নিয়ে কথা বলবো। তিনটা ভাগে ভাগ করা হয়েছে গ্রাম অঞ্চলের কে, ১, ২, ৩। প্রথমে হচ্ছে জেলা পরিষদ, তারপরে আসবে উপজেলা পরিষদ, তারপরে আসবে ইউনিয়ন পরিষদ। জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। তো চলে আসবো জেলা পরিষদের কাছে। জেলা বাংলাদেশে বর্তমানে ৬৪টি। ৬৪টি জেলাকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। এক পাশে লিখবো ৬১টি জেলা, আরেক পাশে 3টি জেলা। এই 3টি জেলা কোনগুলি আপনারা সবাই বুঝতে পারতেছেন, পার্বত্য চট্টগ্রামের জেলা। এই 3টা জেলা পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে। এই ৬১টি জেলা, এই জেলাগুলো এলজিআরডি, লোকাল গভর্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট, আমরা বলি স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, এলজিআরডি এর অধীনে এই ৬১টি জেলা। এই ৬১টি জেলা পরিষদের গঠন গঠন উপজেলার সংখ্যার উপর নির্ভর করে। এই জিনিসটা কি আমি পুরো আলোচনা শেষ করে আপনাদের কাছে এক্সপ্লেইন করব। উপজেলার সংখ্যার উপর নির্ভর করে। আর এবার আসি, এনজিআরডি এটা মানে কি স্যার? এলজিআরডি হচ্ছে লোকাল গভর্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট। আমরা বাংলায় বলি না স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। হুম, জি স্যার, বুঝতে পারছি। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, আমি এখানে সংক্ষেপে এলজিআরডি লিখছি। দেখবেন এই এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে চাকরির পরীক্ষা হয়, এলজিআরডি, এলজিইডি। হ্যাঁ, উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ গঠন করা হয় ১৯৮৩ সালে। উপজেলা পরিষদের প্রথম নির্বাচন হয় ১৯৮৫ সালে। উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচন হয় ২০১৯ সালে। এটা পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ছিল। এই উপজেলা পরিষদের প্রতিটি উপজেলা পরিষদের গঠন ৩জন নিয়ে গঠিত হয়, ৩জন সদস্য নিয়ে গঠিত হয়। এই ৩জন কারা? এদের মধ্যে একজন,
চেয়ারম্যান এবং 2 জন হবেন ভাইস চেয়ারম্যান। এই 2 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন যেন অবশ্যই নারী থাকে। অর্থাৎ এই 2 জন যে ভাইস চেয়ারম্যান, এই 2 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন যেন অবশ্যই নারী বা মহিলা থাকে। যাই হোক, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ হচ্ছে ক্ষুদ্রতম স্থানীয় প্রশাসনের ইউনিট। এটা গঠন হয় বা গঠন করা হয় 1973 সালে। এটার প্রথম নির্বাচন হয় 1973 সালে। সর্বশেষ নির্বাচন হয় 2021 সালে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ, আপনারা জানেন প্রতিটি ইউনিয়নে 9টা করে ওয়ার্ড থাকে। প্রতিটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় 13 জন সদস্য নিয়ে। 13 জন সদস্য নিয়ে। কিভাবে 13 জন? 13 জনের মধ্যে একজন হচ্ছেন চেয়ারম্যান। যেহেতু একটি ইউনিয়নে 9টি ওয়ার্ড থাকে, তো প্রতিটি ওয়ার্ডে একজন করে মেম্বার। 9 জন সাধারণ নির্বাচিত সদস্য বা সাধারণ সদস্য লিখলাম, আর 3 জন সংরক্ষিত নারী সদস্য। এইভাবে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। সুন্দর করে তথ্যগুলো লিখে রাখেন। প্রিলি এবং রিটেন উভয়ের জন্য স্থানীয় শাসন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। স্যার, জি, স্যার আপনি তো বলেছিলেন যে মেম্বার হবে, তো স্যার মেম্বারটা এখানে লেখেন নেই, তো সাধারণ সদস্যরাই কি স্যার মেম্বার? জি অবশ্যই। মেম্বার এর বাংলা প্রতিশব্দ কি বলেন তো? আর জানি না তো স্যার, এই জন্যই। সদস্য। আমরা বলি না মেম্বার, এরাই। এই যে ও, মেম্বার। ইউনিয়ন পরিষদের মেম্বার বলি না, চেয়ারম্যান বলি না, এই যে এখানে। হয়ে গেছে স্যার লেখা। হয়ে গেছে না? আচ্ছা। স্যার 3 জন সংরক্ষিত নারী যে ওনারাও কি মেম্বার স্যার? হ্যাঁ, ওনারা মেম্বার। চেয়ারম্যান তো একজনই, তাই না? ওই যে দেখেন আচ্ছা, সদস্যর সংরক্ষিত নিচে নারী যে 3 জন থাকবে তাদেরকে মানে নির্বাচিত করবে কারা? নির্বাচন করবে হচ্ছে প্রতি 3টা ওয়ার্ড থেকে একজন করে নির্বাচন করা হবে, ওই যে আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে। প্রতি জনগণ ভোট দিবে, জনগণ প্রত্যক্ষ ভোট দিবে, তারাই নির্বাচিত করবে অবশ্যই অবশ্যই। প্রত্যেক 3টা এখানে ব্যাপারটা হচ্ছে কি জানেন, এখানে যে আরপিও আছে, একটা আইন আছে নির্বাচনের। হ্যাঁ, আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। আরপিও আইনে বলা আছে যে কোনো পরিষদের ক্ষেত্রে বা যে কোনো শাসন ব্যবস্থার ক্ষেত্রে মোট সদস্য সংখ্যার 33% হবে সংরক্ষিত নারী সদস্য। এই যে 9 জন সাধারণ সদস্য না, এই 9-এর 33% করলে কত হয় দেখেন তো? 3 জন হয় না? এই জন্য 3 জন। হ্যাঁ, আচ্ছা। ওই তো বাকি স্থানীয়, 9 জনই কি এই 3 জনকে সিলেক্ট করবে? না না না, ভোট হবে। না না, ভোট ভোট হবে। হবে প্রতি 3টা ওয়ার্ড ভোটের থেকে মধ্যে একজন যারা করে। এগিয়ে থাকবে সে এগিয়ে থাকা প্রথম এক্স্যাক্টলি, 3 জন নারী। এক্স্যাক্টলি। তো দেখেন স্থানীয় শাসন স্যার ব্যবস্থাকে আর কি করতে একটু আবার বলা 3টা যাবে? অংশে ভাগ করা যায়: জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের জেলা আছে 64টি। তবে এই যাদের জেলাগুলোকে মাইক্রোফোন অন করা সেটা কি বন্ধ করে 2টা নেন অংশে প্লিজ। ভাগ করা হয়েছে, 61টি আর 3টি। এই 3টি দেখে আমরা কিন্তু সহজেই বুঝতে পারতাছি এই 3টা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, তাই না? তো এই যেহেতু এরা এরা আলাদা কেন? পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, এরা পরিচালিত হবে বা নিয়ন্ত্রিত হবে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে। আমি এখানে কিছু লিখি নাই, কারণ এইটা নিয়ে একটা টপিকই আছে, দেখেন 8 নম্বর টপিকটা। তো এখানে আমরা এটা ডিটেলস আলোচনা করব। আর বাকি যে 61টি জেলা, সেগুলো
স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে। এই প্রত্যেকটা জেলা পরিষদ কতজন নিয়ে গঠিত হয়? উত্তরটা হচ্ছে উপজেলার সংখ্যার উপর নির্ভর করে। বিষয়টা কেমন? মনে করেন আমি একটা জেলা নিলাম, খুলনা জেলা। আরেকটা জেলা নিলাম, মনে করেন আমাদের নারায়ণগঞ্জ জেলা। এরপর একটা জেলা নিলাম সিলেট জেলা, সিলেট সিলেট জেলা ধরে নেন। তিনটা জেলা নিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই খুলনা যে জেলাটা আছে, খুলনা জেলায় উপজেলা আছে 9টা। খুলনা জেলায় উপজেলা আছে 9টা। কারণ জেলা পরিষদ সদস্য সংখ্যা উপজেলার সংখ্যার উপর নির্ভর করে। আগে কোন জেলায় কতটা উপজেলা আছে সেগুলো আমরা বের করি। নারায়ণগঞ্জ জেলায় উপজেলা আছে 5টা, সিলেট জেলায় উপজেলা আছে 11টা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা উপজেলা পরিষদ 3জন সদস্য নিয়ে গঠিত। তাহলে খুলনা জেলায় যদি উপজেলা থাকে 9টা, তাহলে মোট সদস্য কতজন হবে? 3 দিয়ে গুণ করবেন, এটাকে 3 দিয়ে গুণ করবেন, এইটাকেও 3 দিয়ে গুণ করবেন। তাহলে কিন্তু কোন জেলা পরিষদের সদস্য কতজন এখান থেকে কিন্তু বের করতে পারছেন। অর্থাৎ জেলা পরিষদের সদস্য সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয়। যেই জেলায় উপজেলা সংখ্যা যত বেশি, ওই জেলার সদস্য সংখ্যা তত বেশি হবে। উপজেলার সংখ্যার উপর নির্ভর করবে। অর্থাৎ মনে করেন একটা জেলা নড়াইল, নড়াইল জেলায় 3টা উপজেলা আছে। তাহলে প্রত্যেকটা উপজেলায় 3জন করে সদস্য, 3 তিরিকা 9জন সদস্য। এরপরে মনে করেন বরিশাল, 10টা উপজেলা আছে বরিশাল জেলায়, 3 দিয়ে গুণ করেন 30জন সদস্য। অর্থাৎ ওই জেলা পরিষদে কতজন সদস্য হবে তা উপজেলার সংখ্যার উপর নির্ভর করবে। উপজেলার সংখ্যা যদি বেশি হয় ওখানে সদস্য বেশি হবে, উপজেলার সংখ্যা যদি কম হয় সদস্য কি কম হবে। বিষয়টা এমন, হ্যাঁ, নির্দিষ্ট না। যেমন এখানে নির্দিষ্ট ছিল, এখানে নির্দিষ্ট ছিল, ওইখানে কিন্তু উপজেলার সংখ্যার উপর নির্ভর করছে। এবার আসি উপজেলা পরিষদ গঠিত হয় কবে? 1983 সালে। প্রথম নির্বাচন হয় কবে? এই দুইটা প্রশ্ন পরীক্ষায় আসছে। প্রথম নির্বাচন হয় 1985 উপজেলা পরিষদ। সালে। সর্বশেষ নির্বাচন হয় কবে? 2019 সালে। কতজন সদস্য নিয়ে গঠিত হয় প্রত্যেকটা উপজেলা পরিষদ? 3 জন। কিভাবে? একজন একজন চেয়ারম্যান, চেয়ারম্যান, 2 জন 2জন ভাইস ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান। এই 2জন ভাইস চেয়ারম্যান মধ্যে একজন কি হবেন? অবশ্যই নারী হবে। নারী। সবচেয়ে ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিটটার নাম কি? ইউনিয়ন পরিষদ। কবে গঠিত হয়? 1973 সালে। প্রথম নির্বাচনটা হয় কত সালে? 1973 সালে। সর্বশেষ নির্বাচনটা হয় কত সালে? কতজন সদস্য নিয়ে গঠিত প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ? 13 জন। কিভাবে 13 জন? একজন চেয়ারম্যান, প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে সদস্য। যেহেতু 9টা করে ওয়ার্ড থাকে, 9 জন সাধারণ সদস্য এবং 3 জন সংরক্ষিত নারী সদস্য। অর্থাৎ টোটাল কতজন? 13 জন। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়েছে প্রিভিয়াস ইয়ার গুলোতে, হ্যাঁ, যত ধরনের কোশ্চেন হয়েছে এখানে আছে, 2-4 বার ভালো করে পড়ে নিবেন। পরের টপিকে যাব, শহরাঞ্চলে। জি স্যার, উপজেলার সংখ্যা যত বেশি, সদস্য সংখ্যা তত বেশি। স্যার, সবগুলোকে আমরা 3 দিয়ে কেন গুণ করলাম স্যার? আচ্ছা, প্রত্যেকটা উপজেলা পরিষদের সদস্য কয়জন? এই জন্য 3 দিয়ে গুণ করছেন, ঠিক আছে। আর প্রিয় রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, রিপ্রেজেন্টেশন, এগুলি নিয়ে টেনশন নাই। রাজনৈতিক ব্যবস্থা নামে একটা ক্লাস আছে, সামনেই দেখেন, আগামী ক্লাসটাই। ওই ক্লাসে আরপিওর মধ্যে কি কি আছে সব আমরা আলোচনা করব, হ্যাঁ। স্যার 3টা জেলাকে যে আলাদাভাবে করা হয়েছে, মানে 61টা জেলা একটা আন্ডারে আর 63টা অন্য, মানে এটা কেন করা হয়েছে এরকম ডিভাইডেশনটা? ওই যে পার্বত্য চট্টগ্রামের জেলা, সেই জন্য পার্বত্য চট্টগ্রামের নিজস্ব জেলা পরিষদ আছে, কারণ এটা উপজাতিরা থাকে না, সেই জন্য। বুঝতে পারছেন? নিজস্ব জেলা পরিষদ আছে ওদের, ওই জেলা পরিষদের আন্ডারে ওরা পরিচালিত হয়। ওদের সবকিছু আলাদা, স্বতন্ত্র। কিন্তু সরকার দ্বারা অবশ্যই পরিচালিত। বাকিগুলি এলজিআরডি দ্বারা পরিচালিত হবে। ওদের ক্ষেত্রে আলাদা, কারণ ওরা পাহাড়ি এলাকায় বাস করে। মানে আলাদা থাকবে, ওদের তারা কি জীবনধারা সরকার সংস্কৃতি দ্বারা আলাদা হওয়ার পরিচালিত কারণে নয়? জেলা পরিষদটাকে, মানে ওদেরকে 3টাকে আলাদা করে দিয়ে ওদের নিজস্ব যে জেলা পরিষদ আছে ওইটা দ্বারা ওরা পরিচালিত হবে, ঠিক আছে। স্যার,
হুম। তাহলে স্যার চাকরির ক্ষেত্রে স্যার ওরা কি করে, কেমন করে ওদের ইচ্ছায়? চাকুরির ক্ষেত্রে ওরা কোটা পাইতো। তাহলে ওদের সবকিছু আলাদা না বললেন? সবকিছু আলাদা না, প্রশাসনিক ইউনিটটা আলাদা। সবকিছু আলাদা হবে কেন? ওরা আমাদের দেশের নাগরিক না? ওরা আমাদের সাথে পড়াশোনা করছে না? ওরা আমাদের সাথেই পড়াশোনা করে। আমি যখন কলেজে পড়তাম তখন আমার একটা খুব ভালো বন্ধু ছিল ত্রিপুরার, ঠিক আছে? এরপরে চাকমা ছিল, মারমা ছিল। হুম। ওরা আমাদের সাথে পড়াশোনা করছে, শুধুমাত্র ওদের প্রশাসনিক ইউনিটটা আলাদা। প্রশাসনিক ইউনিটটা আলাদা, পরিচালনার পদ্ধতিটা আলাদা, অভ্যন্তরীণ। কিন্তু ওই জেলাগুলোতে তো এরকম মানে উপজাতি ছাড়াও তো এরকম বাঙালি আছে না? আছে 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 তাদের ক্ষেত্রে ব্যাপারটা আছে। কেমন হয়? আপনি 8 নাম্বার টপিকটা যখন যাব না তখনই আপনি কোশ্চেনগুলির উত্তর পেয়ে যাবেন, হ্যাঁ, আশা করি। 8 নাম্বার টপিকে ওকে দেখেন, স্যার। ওইখানে মানে একটা টপিকই আছে, তখনই আপনি উত্তরটা পেয়ে যাবেন। আপনার যে কোশ্চেনগুলি আছে সেই উত্তর সবগুলি এখানে আছে, হ্যাঁ। আপাতত আমরা সামনের দিকে আগাই, হ্যাঁ। ওকে, তো আমরা এর পরের টপিকে যাব। আমাদের পরের টপিকের নাম হচ্ছে স্থানীয় শাসন, করবো দিন। শহরাঞ্চল। স্থানীয় শাসন ব্যবস্থাকে দুইটা অংশে ভাগ করা যাবে। মানে শহরাঞ্চলকে, একটা অংশ হচ্ছে পৌরসভা, আরেকটা অংশ হচ্ছে সিটি কর্পোরেশন। একটা অংশ হচ্ছে পৌরসভা এবং আরেকটা অংশ হচ্ছে সিটি কর্পোরেশন। পৌরসভা, আসলে একটা জায়গা পৌরসভা হতে হলে দুইটা বৈশিষ্ট্য কিন্তু তাকে মেনটেন করতে হয়। প্রথম বৈশিষ্ট্য, ওই এলাকার জনসংখ্যা হবে, মানে যেই অঞ্চলটাকে আপনারা পৌরসভা বলবেন ওই অঞ্চলের জনসংখ্যা হবে 50,000 থেকে 1 লাখ, এবং জনসংখ্যার ঘনত্ব হবে প্রতি বর্গ কিলোমিটারে 1500 থেকে 3000। যদি এই দুইটা শর্ত মেনে চলে কোন একটা জায়গা, তাহলে সেই জায়গাটা পৌরসভায় পরিণত হয়। পৌরসভা গঠিত হয় 1864 সালে। প্রথম পৌরসভা হচ্ছে ঢাকা পৌরসভা। পৌরসভার প্রথম মেয়র আনন্দ চন্দ্র রায়। পৌরসভার গঠন, প্রতিটি পৌরসভা 25 জন নিয়ে গঠিত। কিভাবে 25 জন? একজন মেয়র, 18 জন কাউন্সিলর এবং 6 জন সংরক্ষিত নারী কাউন্সিলর। এবার আসি সিটি কর্পোরেশনের কাছে। কোন একটা নির্দিষ্ট জায়গা সিটি কর্পোরেশন হতে হলে তাকে দুইটা শর্ত মেনে চলতে হবে। সেটা হচ্ছে ওই জায়গাটার জনসংখ্যা হবে 1 লাখের বেশি, মানে 1 লাখ প্লাস। আর জনসংখ্যার ঘনত্ব হবে প্রতি বর্গ কিলোমিটারে 3000 জনের বেশি বা 3000 প্লাস। তো সিটি কর্পোরেশন প্রথম গঠিত হয় 1978 সালে। ঢাকা পৌরসভা ঢাকা সিটি কর্পোরেশনে পরিণত হয়। সিটি কর্পোরেশনের যখন পরিণত করা হয় তখন প্রথম মেয়র দেয়া হয় ব্যারিস্টার আবুল হাসনাতকে।
আর প্রথম নির্বাচিত মেয়র যিনি, তার নামটা হচ্ছে মুহাম্মদ হানিফ। মেয়র মুহাম্মদ হানিফ নামে পরিচিত। ওই যে হানিফ ফ্লাইওভার, খালি ফ্লাইওভার। হ্যাঁ, যাত্রাবাড়ি থেকে পলাশী পর্যন্ত ওইটা। আর সিটি কর্পোরেশনের গঠন ওয়ার্ড সংখ্যার উপর নির্ভর করে। ওয়ার্ড মানে যেই সিটি কর্পোরেশনে ওয়ার্ড যেমন ততজন সদস্য বা তার উপর নির্ভর করে, ওয়ার্ড সংখ্যার উপর। স্যার প্লিজ একটু বাইরে যান স্যার। এই তো লিখে নেন, লিখে আমাকে জানায়েন। হ্যাঁ, শেষ। লেখা শেষ। লেখা শেষ না? থ্যাংক ইউ। তো আমরা এই পর্যায়ে আলোচনা করব। আমরা গত যে অংশটা পার্ট 1-এ আমরা গ্রাম অঞ্চল সম্পর্কে জেনেছিলাম, পার্ট 2-এ আমরা শহরাঞ্চল সম্পর্কে জানব। স্যার প্লিজ স্থানীয় বাইরে যান শাসন ব্যবস্থায় শহরাঞ্চলকে দুইটা অংশে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন। একটা নির্দিষ্ট পার্টিকুলার টেরিটরি যদি পৌরসভা হতে চায়, তাহলে তাকে দুইটা শর্ত পূরণ করে আসতে হয়। প্রথম শর্তটা হচ্ছে জনসংখ্যার শর্ত। ওই জায়গার জনসংখ্যা হতে হবে কমপক্ষে 50,000 থেকে 1 লাখের মধ্যে। শুধু তাই হলেই হবে না, ওই জায়গাটার জনসংখ্যার ঘনত্ব হবে 1500 থেকে 3000 জনের মধ্যে। যদি কোনো একটা জায়গা এই দুইটা বৈশিষ্ট্য মিট আপ করতে পারে, তাহলে সেটা পৌরসভা হয়ে যায়। তো পৌরসভা প্রথম গঠিত হয় 1864 সালে। আর প্রথম পৌরসভাটা ডেফিনেটলি ঢাকা। প্রথম মেয়র, পৌরসভার প্রথম মেয়রের নাম, এটা 41 BCS আসছিল, আনন্দ চন্দ্র রায়। পৌরসভার গঠন, একটি আদর্শ পৌরসভা 25 জন নিয়ে গঠিত হয়, যেখানে একজন মেয়র থাকেন, 18 জন কাউন্সিলর থাকেন এবং 6 জন সংরক্ষিত নারী কাউন্সিলর থাকেন। এইভাবে 25 জন নিয়ে গঠিত হয়। সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন হতে হলে জনসংখ্যা হতে হবে 1 লাখের বেশি এবং জনসংখ্যার ঘনত্ব হবে 3000 জনের বেশি পার স্কোয়ার কিলোমিটারে। প্রথম সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকা, 1978 সালে ঢাকা পৌরসভা সিটি কর্পোরেশনে পরিণত হয়। সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, তাকে সিলেক্ট করা হয়, তার নাম হচ্ছে ব্যারিস্টার আবুল হাসনাত। পরবর্তীতে সিটি কর্পোরেশনের একটা নির্বাচন হয়, সেই জন্য ঢাকায় প্রথম নির্বাচিত মেয়রের নাম হচ্ছে মুহাম্মদ হানিফ। আপনারা জানেন যে যাত্রাবাড়ি থেকে পলাশী পর্যন্ত দীর্ঘতম ফ্লাইওভার বাংলাদেশের, সেটা হচ্ছে মেয়র মুহাম্মদ হানিফ ফ্লাইওভার। আর সিটি কর্পোরেশনের গঠন, প্রত্যেকটা সিটি কর্পোরেশনের গঠন আলাদা, কারণ যেই সিটি কর্পোরেশনের ওয়ার্ড বেশি সেই সেই সিটি কর্পোরেশনে সদস্য বেশি হবে। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সবচেয়ে বেশি, তো এখানে সদস্য বেশি হবে। ঠিক একই রকম ভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কম, সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কম, ওইখানে সদস্য কি হবে? কম হবে, খুব স্বাভাবিক। তাহলে সিটি কর্পোরেশনের কোনো পার্টিকুলার সদস্য নাই, তাদের সদস্য সংখ্যা ওয়ার্ড সংখ্যার উপর নির্ভর করবে। স্যার। এই ওয়ার্ড সংখ্যাগুলা মানে ওয়ার্ড গুলাতে শুধু কি আহ পুরুষ সদস্য থাকবে না না না, নারী? নারীও থাকবে। ব্যাপারটা হচ্ছে একজন তো মেয়র, সে তো ফিক্সড। ঠিক আছে, মনে করেন ঢাকা দক্ষিণে ওয়ার্ড আছে 75টা, তাহলে 75টা ওয়ার্ডে 75 জন কাউন্সিলর। আমরা বলছিলাম সাধারণ সদস্য এর 33% হবে কি নারী। নারী কাউন্সিলর, তো 25 জন নারী কাউন্সিলর। তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদস্য সংখ্যা কত হবে? 101 জন। এইভাবে করে বের করা হয়। ঠিক আছে, জি বলেন। পৌরসভাতে তো তার জনসংখ্যাটা কম দেখাচ্ছে, তার মানে একটা পৌরসভা হচ্ছে ছোট আকারে, সিটি কর্পোরেশন হচ্ছে বড় আকারে। অবশ্যই অবশ্যই, দুইটা ইউনিটের মধ্যে তুলনামূলক ছোট হচ্ছে পৌরসভা। আর স্থানীয় শাসন ব্যবস্থার
সবচেয়ে বৃহত্তম ইউনিটটার নাম হচ্ছে সিটি কর্পোরেশন। ঠিক আছে? তার মানে স্যার পুরো নারায়ণগঞ্জের কথা যদি আমি বলি, তাহলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটা, কিন্তু পৌরসভা অনেকগুলা। হ্যাঁ, রাইট, ওগুলি ইউনিয়ন থাকে। ঠিক আছে, পৌরসভা থেকে পরবর্তীতে সিটি কর্পোরেশন হয়, বুঝতে পারছেন? সিটি কর্পোরেশন আর পৌরসভার মধ্যে পার্থক্য খুব বেশি নাই, জনসংখ্যা আর জনসংখ্যার ঘনত্বের পার্থক্য। বাইরে গেলেই এইটা সিটি পৌরসভা কর্পোরেশন। থেকে সিটি কর্পোরেশন হয়ে যায়, বুঝতে পারছেন? আর স্যার আপনি বলছিলেন যে ঢাকা পৌরসভায় পরে সিটি কর্পোরেশন হয়ে যায়, স্যার এটা বুঝি বলবো। আচ্ছা, আমি কি বললাম? এই যে জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, এই জনসংখ্যা ও এই বেড়ে যে এই গেলে সিটি জায়গায় থাকলে কর্পোরেশন। আর ঘনত্ব এই জায়গায় থাকলে পৌরসভা, আর ওই জায়গার জনসংখ্যা বাড়তে 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 যদি বাইরা যায়, বাড়তে বাড়তে ঘনত্ব যদি বাইরা যায়, তাহলে ওইটা কি আর পৌরসভা থাকে? সিটি কর্পোরেশন হয়ে যায় না, বলেন? এই জন্য বলছিলাম। হ্যাঁ, স্যার জি, 11টি সিটি কর্পোরেশন তো টোটাল, এর 12টি, মাঝ 12টি, 11টি না, 12টি। 12টি। ময়মনসিংহ সরি, সর্বশেষ। এর মাঝখানে স্যার প্রত্যেকটি বিভাগে তো একটি করে, তাহলে মানে কোন বিভাগে বেশি, মানে বেশি আছে, দেখেন সিটি কর্পোরেশন নিয়ে আলাদা টপিকই আছে, ওইখানে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন আশা করি। যেমন কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা কি বিভাগ বলেন? হুম, কুমিল্লা বিভাগ, এই যে এক্সট্রা। ঢাকা উত্তর দক্ষিণ, ঢাকা তো একটা বিভাগ, ঢাকাতে দুইটা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। গাজীপুর জি কি স্যার। সিটি কর্পোরেশন? হুম, গাজীপুর সিটি কর্পোরেশন, কিন্তু গাজীপুর তো বিভাগ না। নারায়ণগঞ্জ তো সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ তো বিভাগ না। ব্যাপারটা হচ্ছে বিভাগের সাথে সিটি কর্পোরেশনের এভাবে মিলাইলে হবে না, সিটি কর্পোরেশন হওয়ার শর্ত আছে কিছু, ওই শর্তগুলি পূরণ করলেই এটা ওই জায়গাটা একটা পার্টিকুলার এরিয়া বা এরিয়া সিটি কর্পোরেশন হয়। হ্যাঁ, ওকে, আমরা ওইখানে গেলেই আমরা তখন তথ্যগুলি ধরলেই বুঝতে পারবো। ঠিক আছে, টেনশন নেই। স্যার পরের টপিক। বড় বড় যেইগুলা মানে জেলা, এইগুলাতে সিটি কর্পোরেশন করা হয়েছে বড় বড় এরকম। যেই সকল জেলা, ওই সকল জেলায় সবগুলিতে তো করা হয় নাই। আমি আবার বলতাছি, যেই সকল জায়গাগুলিতে সদস্য মানে হচ্ছে কি বলে জনসংখ্যা 1 লাখের বেশি এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 3,000 জনের বেশি, সেই জায়গাটা সিটি কর্পোরেশন হয়। সব বুঝতে জেলার পারছি প্রত্যেকটা জায়গায় কি এই শর্ত মিট আপ করে বলেন? তাহলে কিভাবে না আপনি সিটি স্যার। কর্পোরেশন বলবেন বলেন? ওকে, চলেন তাহলে আমরা কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় যাই। কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে 4টা অংশে ভাগ করা হয়েছে। প্রথমে আসবে সচিবালয়, এটা বৃহত্তম কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ইউনিট। সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় নিয়ে গঠিত। একে প্রশাসন ব্যবস্থার হৃৎপিণ্ড বলে। সচিবালয় সংখ্যা বাংলাদেশে 5টি, বাংলাদেশে সচিবালয় আছে 5টি। সচিবালয়ের কাজ 44 BCS এ আসছিল। সচিবালয়ের কাজ হচ্ছে প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প বা সিদ্ধান্ত বাস্তবায়ন। সচিবালয়ের পরে আমাদের কাছে আসবে মন্ত্রণালয়। মন্ত্রণালয় কয়েকটি অধিদপ্তর বা বিভাগ নিয়ে গঠিত।
মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রী, যেই মন্ত্রণালয়ে যে মন্ত্রীর দায়িত্বে আছে। আর প্রশাসনিক প্রধান সংশ্লিষ্ট সচিব। মন্ত্রণালয়ের সংখ্যা বাংলাদেশে বর্তমানে 43টি। আর মন্ত্রণালয়ের কাজ হচ্ছে প্রকল্প অনুমোদন অনুমোদন। এরপরে 3 নম্বরে আসবে অধিদপ্তর। অধিদপ্তর কয়েকটি পরিদপ্তর নিয়ে গঠিত। এর কাজ মন্ত্রণালয়কে সহায়তা করা। এর প্রধান মহাপরিচালক অর্থাৎ অতিরিক্ত সচিব। এবার সর্বশেষ আসবে পরিদপ্তর। পরিদপ্তর এটা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ক্ষুদ্রতম ইউনিট। এটার অপর নাম শাখা বা অনুবিভাগ। অনুবিভাগ, শাখা বা অনুবিভাগ। এর কাজ কাজ হচ্ছে অধিদপ্তরকে সহায়তা করা। এর প্রধান একজন পরিচালক। এর প্রধান হচ্ছেন একজন পরিচালক, অর্থাৎ পরিদপ্তরের প্রধানকে পরিচালক বলে, অধিদপ্তরের প্রধানকে মহাপরিচালক বলে। লিখেন, বেসিক তথ্যগুলি পরীক্ষায় আসে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে না? থ্যাংক ইউ। টপিকের নাম হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বা সেন্টার, যেখান থেকে শাসন ব্যবস্থা সারা বাংলাদেশে আবর্তিত হয় বা প্রবাহিত হয়, সেই জায়গাটা। তো ওই জায়গাটার সবচেয়ে বৃহত্তম ইউনিটটা হচ্ছে সচিবালয়। কিভাবে গঠিত হয়? কয়েকটি মন্ত্রণালয় নিয়ে। এটাকে কি বলা হয়? প্রশাসন ব্যবস্থা হৃৎপিণ্ড। 38 বিসিএস এর প্রশ্ন, প্রশাসন ব্যবস্থা হৃৎপিণ্ড বলে পরিচিত নিচের কোনটি? উত্তর হচ্ছে সচিবালয়। বাংলাদেশের সচিবালয় আছে কয়টা? 5টা। আর সচিবালয়ের কাজ হচ্ছে প্রকল্প বাস্তবায়নের সাথে রিলেটেড, প্রকল্প বাস্তবায়ন করে। 44 বিসিএস এই প্রশ্নটা আসছে, নৈতিকতায় যদিও প্রশ্নটা আসছিল। মন্ত্রণালয় কিভাবে গঠিত হয়? কয়েকটি অধিদপ্তর নিয়ে গঠিত হয়। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানকে একজন মন্ত্রী, অর্থাৎ যে মন্ত্রণালয়, ওই মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী। আর মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে সচিব, যে মন্ত্রণালয়ের সচিব আর কি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশে বর্তমানে মন্ত্রণালয় আছে 43টি। মন্ত্রণালয়ের কাজ হচ্ছে
প্রকল্প অনুমোদন করা। এগুলি একটু স্পেসিফিক ভাবে মনে রাখবেন, হ্যাঁ। অধিদপ্তর কিভাবে গঠিত হয়? কয়েকটি পরিদপ্তর বা শাখা নিয়ে গঠিত হয়। অধিদপ্তর মানে হচ্ছে বিভাগ, ডিপার্টমেন্ট, বিভাগ। অধিদপ্তরের আরেকটা নাম হচ্ছে বিভাগ। অধিদপ্তরের কাজ কি? এই যে মন্ত্রণালয়কে প্রকল্প অনুমোদনে এবং বাস্তবায়নে সহায়তা করা। অধিদপ্তরের প্রধানকে কি বলা হয়? মহাপরিচালক বলা হয়। এবার কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সবচেয়ে ছোট ইউনিটটার নাম হচ্ছে পরিদপ্তর। পরিদপ্তরের অপর নাম হচ্ছে শাখা বা অনুবিভাগ। এর কাজ হচ্ছে অধিদপ্তরকে সহায়তা করা, অর্থাৎ মন্ত্রণালয়ের কে সহায়তা করা। এর প্রধানকে বলা হয় পরিচালক। স্যার কি নির্বাহী পারবেন তো? বলতে কি বোঝায়? যেমন হ্যাঁ, নির্বাহী বলতে কি বোঝায়? যেমন নির্বাহী প্রকৌশলী নির্বাহী মানে নির্বাহী যার প্রধান। নামে আসে কোনো কিছু, আর প্রশাসনিক মানে যেটা অ্যাপ্লাই করে। ঠিক আছে? নির্বাহী মানে যার নামে আসে বা যার নামে গ্রহণ করা হয় কোন একটা প্রকল্পকে। আর প্রশাসনিক মানে যে ওই প্রকল্পটা বাস্তবায়ন করতে কাজ করে, সে হচ্ছে প্রশাসনিক। যেমন রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের নির্বাহী প্রধান, আর প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রের প্রশাসনিক প্রধান বা প্রকৃত প্রধান বা সরকার প্রধান। হ্যাঁ, স্যার তার মানে বাংলাদেশে 43টা মন্ত্রণালয় আছে আর 43 জন না পূর্ণমন্ত্রী না নিয়োগ না, দেওয়ার সুযোগ 43 আছে। জন না, 25 জন পূর্ণমন্ত্রী আছে। যেমন প্রধানমন্ত্রীর কাছে এই 5টা মন্ত্রণালয় আছে। না বলছি আমি 25 স্যার, জন। সুযোগ আছে আর কি। হ্যাঁ, সুযোগ আছে সুযোগ না হয়, স্যার? আছে আছে আছে, কিন্তু নাই, 43 আপাতত জন নাই। আপাতত জি 25 জনের কাছে 43টা মন্ত্রণালয় আছে। জি স্যার। ওকে, কি বলেন, পারবেন? আমি যেভাবে পরীক্ষায় আসে একটা একটা করে আলাদা আলাদা তথ্য লিখে দিয়েছি, হ্যাঁ, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। 2-3 বার পড়বেন, বাসায় হয়ে যাবে ইনশাল্লাহ। পরের টপিকে যাব। যে স্যার প্রধানমন্ত্রীর হাতে যে 5টা মন্ত্রণালয় আছে বলতে চাইলেন, একটু বলেন তো স্যার প্লিজ। আচ্ছা, প্রধানমন্ত্রীর কাছে হচ্ছে এই যে, তিনি তো প্রধানমন্ত্রী। এরপরে তার কাছে আছে হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগ। তার কাছে আছে প্রতিরক্ষা। তার কাছে আছে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ। তার কাছে আছে শ্রম, কর্মসংস্থান। এই তো সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ, শ্রম, কর্মসংস্থান। স্যার এই সশস্ত্র আর প্রতিরক্ষার ভিতরে পার্থক্য কি স্যার? সশস্ত্র বাহিনী হচ্ছে, দেখেন, প্রতিরক্ষা ব্যাপারটা হচ্ছে পুরা ডিপার্টমেন্ট, অর্থাৎ বাংলাদেশের যত ধরনের বাহিনী আছে রিলেটেড, হ্যাঁ। আর সশস্ত্র মানে যারা অস্ত্র সহ ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ সশস্ত্র বাহিনী বলতে কিন্তু আমরা বেসিক্যালি প্রধান বাহিনী হচ্ছে সেনাবাহিনী, তার সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনীও কিন্তু যুক্ত হবে, হ্যাঁ। হুম। আর প্রথমে প্রতিরক্ষা তো বললে স্যার এর প্রধান ভিতরে বিজিবি, পুলিশ, সবাই চলে আসবে, র্যাব সবাই। ট্যাব সবাই চলে আসবে। হ্যাঁ, শৃঙ্খলা বাহিনী চলে আসবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। প্রথমে প্রধান মানে প্রধানমন্ত্রী লিখতে চাচ্ছিলেন, হ্যাঁ, উপরে স্যার একটা করে প্রধান লেখেন স্যার। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, হ্যাঁ। ওকে, লিখছেন তো না? জি জি স্যার। স্যার। ওকে, চলে যাব পরের টপিকে। পরের টপিকের নাম হচ্ছে বিভাগ। ছোট ছক আঁকবো আমরা, হ্যাঁ। গঠন,
জেলা তথ্য। এইভাবে একটা ছক আঁকবো। বর্তমানে কিন্তু 8টা বিভাগ আছে। প্রথম, প্রথম বিভাগটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। ঢাকা বিভাগে জেলা আছে 13টি, চট্টগ্রাম বিভাগে 11টি, রাজশাহী বিভাগে 8টি, খুলনা বিভাগে 10টি, বরিশালে 6টি, সিলেটে 4টি, রংপুরে 8টি, ময়মনসিংহ 4টি। তথ্য, প্রশাসনিক রাজধানী চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী রাজশাহী, শিক্ষা নগরী, খুলনা পাকিস্তান আমলে প্রথম বিভাগ, বরিশাল স্বাধীন বাংলাদেশের প্রথম বিভাগ, সিলেট, সিলেটকে বলা হয় সাইবার সিটি বা ওয়াইফাই নগরী বলে। রংপুর বিভাগে দারিদ্র্যের হার বেশি। ময়মনসিংহ সর্বশেষ বিভাগ। ঢাকা বিভাগের 4টা জেলা নিয়ে 2015 সালে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। তো কোন 4টি জেলা? ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর। তো এই সালগুলা কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, যে সালগুলি আমি দিব না সেগুলি একটু পড়ে ফেলবেন কষ্ট করে, কারণ এগুলি বিভিন্ন সময় আসা বা আসতে পারে, এগুলো অ্যানালাইসিস করে দেয়া। হ্যাঁ, স্যার আমি একটা কথা বলতে চাই, স্যার আপনি হুম, কি রাগ করবেন? স্যার ওই অবশ্যই যে পরে বলেন। আগের পেজে যে ছিল না স্যার, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র বিভাগ, প্রতিরক্ষা বিভাগ,
স্যার এটা কেন বলা হইতো আমি এটাই বুঝিনি স্যার। ব্যাপারটা হচ্ছে একজন কোশ্চেন করছিল যে স্যার 43টা মন্ত্রণালয়ে 43 জন মন্ত্রী আছে কিনা। আমি বললাম না, 25 জন পূর্ণ মন্ত্রীর কাছে 43টা মন্ত্রণালয় আছে, অর্থাৎ একজন মন্ত্রীর কাছে একাধিক মন্ত্রণালয় থাকতে পারে। এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমি ওইটা বলছিলাম। হ্যাঁ, তো মানে স্যার প্রধানমন্ত্রীর আন্ডারে হচ্ছে এই বিভাগগুলা, তাই তো? হ্যাঁ, 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 এই মন্ত্রণালয়গুলো, রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, ওয়েলকাম। স্যার 3 নাম্বারটা কি শিক্ষানগরী লিখছেন? হ্যাঁ, শিক্ষানগরী, রাজশাহীকে বাংলাদেশের শিক্ষানগরী বলা হয়। ওকে। লেখা শেষ স্যার। থ্যাংক ইউ। তো বাংলাদেশের প্রথম বিভাগ হয় 1829 সালে, নাম হচ্ছে ঢাকা। ঢাকা বিভাগে জেলা আছে সবচেয়ে বেশি 13টা। আর ঢাকা হচ্ছে প্রশাসনিক রাজধানী। আর বাণিজ্যিক রাজধানীটা কিন্তু বন্দর নগরী বলে পরিচিত চট্টগ্রাম, এটাও কিন্তু 1829 সালে হয়। আর চট্টগ্রাম বিভাগে জেলা আছে কিন্তু 11টি। চট্টগ্রাম বিভাগে 11টি জেলা আছে। শিক্ষানগরী এবং সিল্ক সিটি নামে পরিচিত রাজশাহী, এটাতে জেলা আছে 8টি। উত্তর পশ্চিমে, বাংলাদেশের উত্তর পশ্চিমবঙ্গে রাজশাহী বিভাগের অবস্থান। এরপরে পাকিস্তান আমলে প্রথম বিভাগ হয় হচ্ছে খুলনা, 1960 সালে বিভাগ হয়। এখানে 10টি জেলা আছে। স্বাধীন বাংলাদেশে প্রথম বিভাগটা হচ্ছে বরিশাল, 1993 সালে বরিশাল বিভাগ হয়, 6টি জেলা আছে। সাইবার সিটি বলে পরিচিত বা ওয়াইফাই নগরী নামে পরিচিত সিলেট, 1998 সালে এটা বিভাগ হয়, মাত্র 4টি জেলা আছে। দারিদ্র্যের হার সবচেয়ে বেশি রংপুর বিভাগে। রংপুর বিভাগের একটা জেলা আছে কুড়িগ্রাম জেলা, ওইখানে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বলে বিবেচিত হয়। 2010 সালে এটাকে বিভাগ করা হয় রংপুরকে। আর সর্বশেষ প্রশাসনিক বিভাগটা হচ্ছে ময়মনসিংহ, এটা সিরিয়ালে 8ম বিভাগ। 2015 সালে ময়মনসিংহ বিভাগ হয় এবং ময়মনসিংহ বিভাগে জেলা আছে মাত্র 4টা। আমরা পরের টপিকে চলে যাব। আমাদের পরের টপিকের নাম হচ্ছে জেলা। প্রথম জেলা, ব্রিটিশ আমলে প্রথম জেলা, স্বাধীন বাংলাদেশের প্রথম জেলা, স্বাধীন বাংলাদেশের সর্বশেষ জেলা, স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত জেলা, বৃহত্তর জেলা, মুক্তিযুদ্ধকালীন জেলা, উপকূলীয় জেলা, বরেন্দ্র জেলা, আওর জেলা, নদীর মোহনার জেলা। প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম। 1666 সালে চট্টগ্রাম জেলায় পরিণত হয়। ব্রিটিশ আমলে প্রথম জেলা হচ্ছে যশোর, 1781 সালে।
স্বাধীন বাংলাদেশের প্রথম জেলা জামালপুর, 1978 সালে। সর্বশেষ জেলা ফেনী, 1984 সালে। প্রস্তাবিত জেলাটি হচ্ছে ভৈরব, প্রস্তাবিত এখনো হয় নাই। বৃহত্তর জেলা 17টি, মুক্তিযুদ্ধের সময় জেলা 19টি, উপকূলীয় জেলা 19টি, বরেন্দ্র জেলা 18টি, হাওর জেলা 7টি, নদীর মোহনার জেলা 29টি। জেলাগুলোকে প্রশাসনিকভাবে সংস্কার করা হয় 1984 সালে। আয়তনে বৃহত্তম জেলা রাঙামাটি, আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ, আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। এরপরে জনসংখ্যা জনসংখ্যা সবচেয়ে কম বান্দরবান জেলায়। সবচেয়ে ধনী জেলা আর কুড়িগ্রাম। হয়ে গেছে লেখা। হয়ে গেছে না? তাহলে প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম, প্রথম ব্রিটিশ আমলে প্রথম জেলা যশোর, স্বাধীন বাংলাদেশের প্রথম জেলা জামালপুর 1978 সাল। সর্বশেষ জেলাটা হচ্ছে ফেনী 1984। আর জেলাগুলোকে প্রশাসনিকভাবে সংস্কার করা হয় 1984 সালে। প্রস্তাবিত একটা জেলা যেটার নাম হচ্ছে ভৈরব জেলা, এখন বর্তমানে কিশোরগঞ্জের সাথে আছে। বৃহত্তর জেলা যখন দেশ ভাগ করা হয় 1947 সালে, তখন আমাদের এই যে ভূখণ্ডটায় বৃহত্তর অংশ ছিল 17টা, এই জন্য এটার নাম দিয়েছে বৃহত্তর জেলা। আর মুক্তিযুদ্ধের সময় 1971 সালে জেলা ছিল 19টা। উপকূলীয় জেলা মানে সমুদ্রের তীরবর্তী বা উপকূলবর্তী জেলা হচ্ছে বাংলাদেশে 19টা। বরেন্দ্র বা খরাপ্রবণ জেলা উত্তর এবং উত্তর পশ্চিমবঙ্গের জেলাগুলোকে বরেন্দ্র বা খরাপ্রবণ জেলা বলা হয়। হাওর জেলা 7টি, নদীর মোহনার জেলা হচ্ছে 29টি, অর্থাৎ নদীর আশেপাশে বা নদীর মোহনায় অবস্থিত জেলা। আয়তনে বড় জেলা রাঙামাটি, ছোট হচ্ছে নারায়ণগঞ্জ, জনসংখ্যা বেশি ঢাকায়, কম হচ্ছে বান্দরবানে, ধনী হচ্ছে নারায়ণগঞ্জ, আর সবচেয়ে গরিব হচ্ছে
কুড়িগ্রাম। আমরা পরের টপিকে যাব। পরের টপিকের নাম হচ্ছে সিটি কর্পোরেশন। এক নাম্বার দিয়ে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ। তো ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণে ওয়ার্ড সর্বাধিক 75টি। ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর দেখেন 1978 সালে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন হয়। পরবর্তীতে 2011 সালে প্রশাসনিক সংস্কারের কারণে ঢাকা সিটি কর্পোরেশনকে দুইটা অংশে ভাগ করা হয়, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ। ডেফিনেটলি কারণটা হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা বৃদ্ধি পায়, জনসংখ্যার ঘনত্ব অনেক বেড়ে যায়। সেই জন্য ঢাকা সিটি কর্পোরেশনটাকে দুইটা অংশে ভাগ করা হয়, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ 2011 সালে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রথম মহিলা মেয়র কোন সিটি কর্পোরেশনের? উত্তরটা হচ্ছে নারায়ণগঞ্জ। আর নামটা আমরা সবাই জানি, সেলিনা হায়াৎ আইভি। আইভি, হ্যাঁ। গাজীপুর সিটি কর্পোরেশন, এটা হচ্ছে আয়তনে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। আয়তনে সবচেয়ে বড় হচ্ছে গাজীপুর। সিলেট সিটি কর্পোরেশন আয়তনে সবচেয়ে ছোট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনসংখ্যায় সবচেয়ে বেশি। আর কুমিল্লা জনসংখ্যায় সবচেয়ে কম, এই সিটি কর্পোরেশনটা। রাজশাহী, রাজশাহীকে আমরা সিল্ক সিটি বলা হয়, রাজশাহীকে সিল্ক সিটি। খুলনাকে কুয়েত সিটি বলে, কুয়েত সিটি। বরিশালকে বলে প্রাচ্যের ভেনিস। বাংলার শস্য ভান্ডার। আর ময়মনসিংহ হচ্ছে সর্বশেষ সিটি কর্পোরেশন। এদের মধ্যে সিলেটকে কিন্তু সাইবার সিটিও কিন্তু বলে। এই রাজশাহী কিন্তু হালকা সিটি ক্লিন বা সিটি বলে, ওয়াইফাই সিটি। ক্লিন সিটি বলে। আর চট্টগ্রামকে কিন্তু হেলদি সিটিও বলে। এই তো। রংপুরকে কি বলে? রংপুরে দারিদ্র্যের হার বেশি, এখানে একটা স্লোগান আছে, ফাইট এগেইনস্ট পোভার্টি। পরীক্ষায় আসে না, সেই জন্যই যে দেখেন ঢাকা উত্তর আর রংপুরেরটা কিছু লিখি নাই।
স্যার খুলনাকে কুয়েত সিটি কেন বলা হয়? বাগদা চিংড়ি চাষের জন্য। বাগদা চিংড়ি প্রচুর চাষ হয় তো, আর বাগদা চিংড়ির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। যেহেতু কুয়েতের ওই কি বলে এটারে মুদ্রার কারেন্সির মান সবচেয়ে বেশি তুলনা করে পারস্পরিক, হ্যাঁ, খুলনাকে কুয়েত সিটি বলে। ব্রেকেটে বাগদা আর চিংড়ি লিখে রাখতে পারে। বরিশালকে ভেনিস কেন বলা হয়? হ্যাঁ, বরিশালকে প্রাচ্যের ভেনিস বলার কারণ? প্রাচ্যের ভেনিস হচ্ছে ওই যে খাল বিল নদী নালা, মোগো দেশে বইয়া গেছে এক্সের নদী খাল, মোগো বরিশাল, গানটা শুনছেন না? জি স্যার। ওই জন্যই বলে, হ্যাঁ। ঢাকা বিভাগকে, সরি, ঢাকা সিটি কর্পোরেশন মানে দুই ভাগে ভাগ করছে, উত্তর দক্ষিণ, ঠিক আছে, কিন্তু একটার মধ্যে বেশি ওয়ার্ড কেন দিল? বেশি ওয়ার্ড একের হচ্ছে দিয়ে ইসের উপর দিচ্ছে। ডিপেন্ড করে। আপনি দুইটা জিনিস কি সমানভাবে ভাগ করতে পারবেন, বা সমান জনসংখ্যার ঘনত্ব হবে বলেন? এটা কোনো এই বিষয় না। ঢাকা দক্ষিণের আয়তনটা একটু বেশি, সেই জন্য ওয়ার্ডটা একটু বেশি, হ্যাঁ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কোন সিটি কর্পোরেশনের ওয়ার্ড সবচেয়ে বেশি বলেন? ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণ। সুগন্ধার কি রংপুর কোন হবি সিটি নাকি? কর্পোরেশন থেকে সর্বপ্রথম মহিলা মেয়র নির্বাচিত হয়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আয়তনে বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটা? গাজীপুর। গাজীপুর। আয়তনে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কোনটা? সিলেট। সিলেট। জনসংখ্যা বেশি কোন সিটি কর্পোরেশনে? চট্টগ্রাম। চট্টগ্রাম। জনসংখ্যা কম কোন সিটি কর্পোরেশনে? কুমিল্লা। কুমিল্লা। প্রাচ্যের ভেনিস বলে পরিচিত কোন সিটি কর্পোরেশন? বরিশাল। বরিশাল। সর্বশেষ সিটি কর্পোরেশনের নাম কি? ময়মনসিংহ। সাইবার সিটি বলা হয় কোন সিটি কর্পোরেশনকে? হেলদি সিটি বলা হয় কোন সিটি কর্পোরেশনকে? চট্টগ্রাম। সিল্ক সিটি ক্লিন সিটি বলা হয় কোন সিটি কর্পোরেশনকে? রাজশাহী। এরপরে কুয়েত সিটি বলা হয় কোন সিটি কর্পোরেশনকে? খুলনা। কেন খুলনাকে কুয়েত সিটি বলা হয়? বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি প্রচুর পরিমাণে চাষ হয়, সেই জন্য, হ্যাঁ। ওকে, যাব পরের টপিকে। পরের টপিক হচ্ছে স্যার, বিভিন্ন। জি বলেন। এই কুয়েত সিটি আবার এই কুয়েতের নামে নামকরণ করছে নাকি? কুয়েতের নামে, হ্যাঁ, কুয়েতে তো কুয়েতের খুলনাতে কারেন্সি। অবস্থিত। ওই যে কুয়েত আছে না, দেশ কারেন্সির একটা নামে, মধ্যপ্রাচ্যের দেশ, দেশের নামে আর কি। গালফের রাষ্ট্র, গালফ চিনি উপসাগরীয় স্যার। রাষ্ট্র আর কি, হ্যাঁ, ওই দেশের নামে করছে। কারণ কুয়েতের কারেন্সির মূল্যমান সবচেয়ে বেশি। আবার স্যার আর বাগদা চিংড়ি বিশ্ববিদ্যালয়ে যে চাষ করে আমরা প্রচুর ওইটা তো- বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, ফলে আমাদের কারেন্সিও আস্তে আস্তে বাড়বে। এই সেন্স থেকে খুলনাকে কুয়েত সিটি বলা হয়, বুঝতে পারছেন? জি স্যার। তো রিয়াজ তো খারাপ বলছিল না স্যার। হ্যাঁ হ্যাঁ। রিয়াজ ইউরোপ আমেরিকার রাস্তাঘাটের কথা বলছিল না। ও এই জন্য সে মনে হয় রাজশাহীতে গিয়ে না চাঁপাইনবাবগঞ্জে গিয়ে এই কথাটা বলছিল। যাই হোক, রাজশাহী রাস্তা তো সুন্দর, সুন্দর রাস্তার শহরও কিন্তু রাজশাহীরে বলে, হ্যাঁ, পদ্মা পাড়ের শহর। যাই হোক, আমাদের বিভিন্ন প্রশাসনিক ইউনিটে আমরা যাব। এক পাশে লিখবো ইউনিটের নাম, এক পাশে সংখ্যা, আরেক পাশে তথ্য। কয়েকটা ইউনিট দেখি আমরা যেগুলি পরীক্ষা আসার মতো। এক নম্বরে লিখবো হচ্ছে বিভাগ। বিভাগের পরে 2 নম্বরে লিখবো হচ্ছে জেলা। তারপরে লিখবো সিটি কর্পোরেশন। স্যার টপিক কি স্যার? পরের প্রশাসনিক টপিক, ইউনিট। হ্যাঁ হ্যাঁ, প্রশাসনিক ইউনিট পরের টপিকটা, হ্যাঁ। 4 নম্বর লিখবো পৌরসভা। 5 নম্বর লিখবো থানা। 6 নম্বর লিখবো উপজেলা। 7 নম্বর লিখবো ইউনিয়ন পরিষদ।
বা ইউনিয়ন যাই বলি। এইভাবে একটা ছক আঁকবেন। বিভাগ 8টা, জেলা 64, সিটি কর্পোরেশন 12, পৌরসভা 330, থানা 652, উপজেলা 495, ইউনিয়ন পরিষদ 4000, 4596টি। বিভাগ প্রস্তাবিত দুইটি বিভাগ, একটা হচ্ছে পদ্মা, মেঘনা। আরেকটা হচ্ছে মেঘনা, অর্থাৎ কুমিল্লা আর হচ্ছে ফরিদপুর। মানে এগুলি বিভাগীয় শহর হবে। কিভাবে হবে এটা আলোচনার সময় বলবো না, হ্যাঁ, কিভাবে করার কথা আছে। জেলা প্রস্তাবিত 65তম, যেটা হচ্ছে ভৈরব। এই পদ্মা কিন্তু নবম বিভাগ হওয়ার কথা, আর মেঘনা হচ্ছে 10ম। সিটি কর্পোরেশন পদ্মা কুমিল্লা আর মেঘনা। প্রস্তাবিত, হ্যাঁ, এই পদ্মা মেঘনা একটা বললেন না, কুমিল্লা কি যেন বললেন? ওইটা আপাতত এতটুকু লিখেন, আমি আবার বলবো বলি, হ্যাঁ, আগে লিখেন, নো প্রবলেম। প্রস্তাবিত 13তম হচ্ছে ফরিদপুর। পৌরসভা সর্বশেষ 330তম, পৌরসভাটা হচ্ছে শ্যামনগর। স্যার 330টা তো অলরেডি আছে, তাহলে এটা 31তম হবে না? সর্বশেষ মানে 330 নাম্বারটা, ও প্রস্তাবিত নাই, সরি। প্রস্তাবিত নাই, হ্যাঁ, প্রস্তাবিত হলে আমি লিখে দিতাম। থানা সর্বশেষ থানা 652তম, সেটা হচ্ছে ঈদগাঁও, কক্সবাজার। উপজেলা সর্বশেষ 495তম, এটাও ঈদগাঁও, কক্সবাজার। ইউনিয়ন পরিষদ এর কোনো তথ্য নাই, কারণ এটা একটা ভ্যারিয়েবল তথ্য, চেঞ্জ হয়, এদিক সেদিক হয়। এটা পরীক্ষার আগে গুগলে সার্চ করে তারপরে যাবেন। আপাতত এটা আছে। লেখা শেষ স্যার। তাহলে দেখেন, এখান থেকে কিন্তু বিভিন্ন ভাবে প্রশ্ন আসবে। প্রথমে জানতে চাইবে এই ইউনিটের সংখ্যা কত, ওইটা কত, ওইটা কত, পৌরসভা কয়টা, থানা কয়টা, যে উপজেলা কয়টা, ইউনিয়ন কয়টা, এভাবে প্রশ্ন আসে, হ্যাঁ। আর আসে প্রস্তাবিত কোনটা, এরপরে সর্বশেষ কোনটা, যেভাবে আসে সেভাবে লিখে দিয়েছি। আমি একটু যে প্রস্তাবিত দুইটা বিভাগ নিয়ে একটু বলি, হ্যাঁ। তো নিকার, নিকার হচ্ছে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। গতকালকে দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী পদাধিকার বলে এই প্রশাসনিক সংস্কার ইউনিটটার প্রধান। 2019 সালে একটা তথ্য আসে, সেটা হচ্ছে বাংলাদেশে আরো দুইটা বিভাগ গঠন করা হবে। প্রস্তাবিত দুইটা বিভাগ, একটা হচ্ছে পদ্মা বিভাগ, একটা হচ্ছে মেঘনা বিভাগ। ধারাবাহিকভাবে পদ্মা হবে 9ম বিভাগ এবং মেঘনা হবে 10ম বিভাগ। পদ্মা বিভাগে টোটাল যে জেলাগুলি থাকবে সেগুলো হচ্ছে ফরিদপুর এবং তার আশেপাশের জেলা। মোট 5টা জেলা। পদ্মা বিভাগে জেলা হবে 5টি। একটা হচ্ছে ফরিদপুর, 1 নম্বর ফরিদপুর, 2 নম্বর রাজবাড়ী, 3 নম্বর শরীয়তপুর, 4 নম্বর মাদারীপুর, 5 নম্বর গোপালগঞ্জ। এই 5টা জেলাকে একত্রিত করে 9ম যে বিভাগটা, যেটা পদ্মা বিভাগ গঠিত হবে। মেঘনা বিভাগ 10ম বিভাগ। মেঘনা বিভাগে জেলা হবে 6টা। মেঘনা বিভাগে জেলা হবে কয়টা যদি হয়? 6টা হবে। সেগুলো কি কি?
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর আর লক্ষ্মীপুর। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর, এই 6টা জেলা নিয়ে গঠন করা হবে। যদি সামনে গঠন করা হয়, অবশ্যই হবে, তখন এটার নাম হবে মেঘনা এবং এটাতে জেলা থাকবে কয়টা? 6টা। আর যেটার নাম পদ্মা, নবম বিভাগ, ওইটাতে জেলা থাকবে 5টা: ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর আর গোপালগঞ্জ। আর মেঘনা বিভাগে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর। ওকে, পারবেন তো না? পরের জি টপিকে যাই। জি স্যার, পারবো তো স্যার। পরের টপিক হচ্ছে ওই যে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ। ছোট একটা ছক আঁকবো। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই যেইভাবে ছকটা এঁকে ফেলেন। বিষয়, এটা কিন্তু গঠন করা হয় 1989 সালে। এটা গঠন করেন সন্তু লারমা। উনি কে ছিল এত সাহস গঠন করার? তিনি ছিলেন তৎকালীন এই পার্বত্য চট্টগ্রাম জেএসএস, জনসংহতি সমিতির সভাপতি। জনসংহতি সমিতি এখনো তো সেই প্রধান আছে, ঠিক আছে? কি সমিতি? জনসংহতি সমিতি। আপনি জনসংহতি সমিতি লিখে ক্লাসের পরে গুগলে সার্চ করেন, তারপরে দেখতে পাবেন আসলে জিনিসটা কি। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম মানে ওই জায়গাটায় যত ধরনের সিদ্ধান্ত গৃহীত হয় প্রশাসনিক টাইপের, সবগুলি বেসিক্যালি জনসংহতি সমিতি থেকেই ডিস্ট্রিবিউট করে দেয়। হ্যাঁ, 1 নাম্বার চেয়ারম্যান। চেয়ারম্যান কিন্তু অবশ্যই উপজাতি হবেন। 2 নাম্বার হচ্ছে উপজাতি সাধারণ সদস্য। 3 নাম্বার হচ্ছে অউপজাতি সাধারণ সদস্য। 4 নাম্বার উপজাতি নারী সাধারণ সদস্য। 5 নাম্বার অউপজাতি নারী সাধারণ সদস্য। আর এইখানে মোট
তা শেষ। ওকে, এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে স্যার অনেকগুলি 30 সেকেন্ড ক্লাসিফিকেশন কমপ্লিট। আছে। জি, 30 সেকেন্ড স্যার। ওকে, লিখেন, আগে লিখেন, হ্যাঁ, তারপর। ওকে, তো এটা গঠন করা হলো 1989 সালে। গঠন করলেন সন্তু লারমা। 5টা সদস্যের ক্লাসিফিকেশন আছে। তো চেয়ারম্যান অবশ্যই উপজাতি থেকে হবেন, একজন একজন করে। চেয়ারম্যান তো আর একজনের বেশি হতে পারবে না, খুবই স্বাভাবিক। উপজাতি সাধারণ সদস্য রাঙামাটিতে 20 আর অউপজাতি 10, খাগড়াছড়িতে উপজাতি 21, অউপজাতি 9, আর বান্দরবানে উপজাতি 19, অউপজাতি 11। আর বাকিগুলি কিন্তু সবার সমান। এটা 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 কিন্তু সব ক্ষেত্রেই সমান। উপজাতি নারী সদস্য 2 জন সবার ক্ষেত্রেই, আর অউপজাতি নারী সদস্য সবার ক্ষেত্রে কিন্তু 1 জন করে। টোটাল হচ্ছে প্রত্যেকটা জেলা পরিষদে রাঙামাটিতেও 34 জন, খাগড়াছড়িতেও 34 জন, আর বান্দরবানেও কয়জন? 34 জন। এখানে তো পুরাই উপজাতিদের প্রাধান্য দেওয়া হয়েছে মনে হচ্ছে, কারণ পুরোপুরি। কারণ ওই যে 3টা জেলা, উপজাতি সংখ্যাগরিষ্ঠ না বাংলাদেশে। টোটাল 16 লক্ষের অধিক উপজাতি বাস করে। আর 16 লক্ষের অধিক উপজাতির মধ্যে শতকরা 80% বা তার চেয়েও বেশি এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাস করে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমরা পরের টপিকে যাব। পরের টপিক হচ্ছে প্রতিরক্ষা কর্মবিভাগ। ছোট একটা টপিক, ওই টপিকের মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো আশা করি। এটা গঠন গঠন হচ্ছে সংবিধানের 62 নং অনুচ্ছেদ অনুযায়ী কি প্রতিরক্ষা কর্মবিভাগ গঠন। ছোট একটা ছক আঁকবো। বিষয়, প্রথমে আসবে প্রধানের পদবি, দ্বিতীয়তে আসবে প্রথম প্রধান, তৃতীয়তে আসবে বর্তমান প্রধান, এরপরে আসবে সদর দপ্তর, এরপরে আসবে প্রশিক্ষণ একাডেমি। এই তো, সেনাবাহিনীর প্রধান হচ্ছে জেনারেল, নৌবাহিনীর অ্যাডমিরাল,
এয়ার চিফ মার্শাল। সেনাবাহিনীর প্রথম প্রধান আতাউল গনি ওসমানী। নৌবাহিনীর প্রথম প্রধান নুরুল ইসলাম। বিমান বাহিনীর AK খন্দকার। সেনাবাহিনীর বর্তমান প্রধান SM শফিউদ্দিন আহমেদ। নৌবাহিনীর বর্তমান প্রধান নাজমুল হাসান। বিমান বাহিনীর শেখ আব্দুল হান্নান। সেনাবাহিনীর সদর দপ্তর সেনানিবাস। নৌবাহিনীর বনানী। বিমান বাহিনীর কুর্মিটোলা। সেনাবাহিনীর প্রশিক্ষণ একাডেমি ভাটিয়ারি। চট্টগ্রাম। নৌবাহিনীর পতেঙ্গা চট্টগ্রাম। আর বিমান বাহিনীর মতিউর রহমান বিমান ঘাঁটি যশোর। এই তো। আতাউল নাকি MAG একই ওসমানী? একই একই ওই এমএজির পূর্ণরূপ করেন দেন আতাউল গনি হইব। এম মানে মোহাম্মদ, এতে আতাউল, চিন্তা জিতে গনি। আতাউল আর জিউসুদ্দিন। ঠিক আছে। শেষ। এই তো তো এখানে কিন্তু আসতে পারে যে প্রথম প্রধান কে ছিলেন, কোন বাহিনীর, বর্তমান প্রধান কে, সদর দপ্তর কোথায়, আর ট্রেনিং একাডেমিটা কোন বাহিনীর কোথায়। হ্যাঁ, খুব ভালো করে পড়বেন। আর এটা সংবিধানের 62 নং অনুচ্ছেদ অনুযায়ী গঠন করা হয়। এখন বলেন আজকে ক্লাসে যা যা পড়ছেন পারবেন কিনা। এটা বলতেছেন মানে স্বাধীন বাংলায় যারা প্রথম প্রধান মানে বাংলাদেশে যখন মুজিবনগর সরকার গঠন করা হয় তখন ওসমানী মুজিবনগর সরকারের সেনাবাহিনীর প্রধান ছিলেন না? জি জি ওইটাই ওইটাই। স্যার তাহলে কিরকম পড়লে আর কতটা পড়লে আপনার মতো এরকম সিকোয়েন্স অনুসারে মনে থাকবে স্যার? এগুলো তো মনে সিকোয়েন্স থাকে না। অনুযায়ী মনে থাকবে, এটা একটা আসলে প্র্যাকটিস, চর্চা, সময়, সাধনা, প্যাশন, অবসেশন, এগুলো অনেকগুলি ম্যাটার কাজ করে। হুম। আপনি আপাতত সংশ্লিষ্ট যে মেন্টর আছে আপনার যে যে সাবজেক্টের, যেমন এই সাবজেক্টটা আমি, এরপরে আন্তর্জাতিকের যে আছে মেন্টর, তাদের যে গাইডলাইন গুলি সেগুলি অনুসরণ করে করে আস্তে আস্তে আগান। হ্যাঁ, দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে, নো টেনশন। আর আমাদের 25 তারিখে মনে হয় পরীক্ষা স্যার আপনার টপিকের উপর। আপনি ভালো করে পড়বেন, সম্ভবত মুক্তিযুদ্ধ আর ইসের উপর, তাই না? আহ, বঙ্গবন্ধু। স্যার, হ্যাঁ স্যার ঠিক স্যার, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ। স্যার ভালো করে এটা পড়বেন। মুক্তিযুদ্ধ স্যার যে এই তো ক্লাসগুলি আমি ফিলিপিন্সের নিছি, ক্লাস হয়েছে স্যার। মুক্তিযুদ্ধ যে ক্লাসগুলি নিছি না, সেগুলো পড়বেন। করছেন না ক্লাসগুলি? আচ্ছা বঙ্গবন্ধু ওইটা কোনটা স্যার? বঙ্গবন্ধুরটা হচ্ছে ওই বঙ্গবন্ধুর একটা বই আছে, ওই বইটা থেকে পড়ে নেবেন তার কোন কোন বই লিখছে। হ্যাঁ, বইগুলি কোন প্রকাশনী থেকে বের হইছে, সে কবে কোন পদক বা পুরস্কার বা খেতাব পাইছে, কত বছর বয়সে সে বেরি বেরি রোগে আক্রান্ত কনফিডেন্সের হয়েছে। বইটা হ্যাঁ, কি এই পড়বো? টাইপের প্রশ্নগুলি আসবে। স্যার জি।
স্যার ইলেকট্রিসিটি ছিল না তো স্যার, মাঝখানে স্যার ক্লাস টাস করতে পারিনি স্যার। যদি একটু প্রথম দিকে পেজ গুলাই করতেন, স্ক্রিনশট করবো, নিতাম। ঠিক আছে, অবশ্যই। স্যার ক্লাসের বাইরে কি আপনার সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে? মানে যোগাযোগ করার উপায়? কোনো সমস্যা টাফ হলে বা কোশ্চেন। জি স্যার, ফেসবুকে করতে পারেন, যদি আমি ওই সোশ্যাল মিডিয়া গুলিতে খুব বেশি অ্যাক্টিভ থাকি না, কারণ এগুলি খুব টাইম কনজিউম করে, সময় নষ্ট করে দেয়, তো সেগুলিতে খুব কম অ্যাক্টিভ থাকি আমি। তারপরেও মেসেজ করে রাখতে পারেন, পরে আমি যখন ফ্রি হব বা অ্যাকচুয়ালি ইউজ করব তখন আপনার মেসেজের রিপ্লাই দিব ডেফিনেটলি। স্যার আপনি আসলে অ্যাকাউন্ট নাম একটু যদি বলতেন, আইডিটা। আবু সাইদ অনিক। থ্যাংক ইউ আবু স্যার। সাইদ অনিক। স্যার এটা এটা স্যার করা নেক্সট পেজে। এইটা হয়ে গেছে না? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এটা নিয়েছেন। জি স্যার, আপনি 3 সেকেন্ড করে রাখবেন, তারপরে স্যার আপনার আইডির নাম কি বাংলা না ইংলিশে? ইংরেজিতে। আবু সাইদ অনিক, দেখবেন একটা স্যুট পরা একটা লোক আসছে, আর নিচে লেখা আছে 43 BCS জেনারেল এডুকেশন ক্যাডার। ঠিক আছে, স্যার ওই আইডিটা। এরপরে জেলা, নেক্সট। সিটি কর্পোরেশন, তারপরে তো স্যার শেষ স্যার। জি স্যার, আর লাগবে না স্যার। উপজাতি, থ্যাংক ইউ, এই যে কর্মবিভাগ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো করে পড়বেন স্যার কিন্তু। বঙ্গবন্ধুটা স্যার কনফিডেন্সের বই থেকে পড়বো স্যার? হ্যাঁ, যে কোনো বই থেকে পড়ে নিন। ওকে। আচ্ছা স্যার। ওকে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার স্যার 3টা ক্লাস থেকে ওই কালকে যে সংবিধানের ক্লাস, সেকেন্ড পার্ট হবে আজকে। হ্যাঁ, আজকে সেকেন্ড পার্ট হবে। হ্যাঁ, ক্লাস করা না থাকলে অ্যাটেন্ড করেন বিকাল 3টায়। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।